ভারতের রাজনীতিতে এমন প্রশ্ন অনেক সময়ই ওঠে যা কয়েকদিন আগেও অবিশ্বাস্য বলে মনে হতো, কিন্তু রাজনীতি এমনই এক ক্ষেত্র যেখানে অসম্ভব বলে কিছু নেই। গত এক সপ্তাহে দিল্লির রাজনৈতিক করিডোরে যে প্রশ্নটা সবচেয়ে বেশি ঘুরছে তা হলো, তৃণমূল কংগ্রেস কি শেষ পর্যন্ত কংগ্রেসে মিশে যেতে চলেছে? প্রশ্নটা শুনতে যতটা নাটকীয়, তার রাজনৈতিক গুরুত্ব তার থেকেও অনেক বেশি, কারণ এই প্রশ্নের কেন্দ্রে রয়েছেন এমন এক নেত্রী যিনি নিজের রাজনৈতিক অস্তিত্ব তৈরি করেছিলেন কংগ্রেসের বিরুদ্ধে বিদ্রোহ করেই। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। 1997 সালে কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসেছিলেন। অভিযোগ ছিল দিল্লির কংগ্রেস নেতৃত্ব বাংলাকে গুরুত্ব দিচ্ছে না। বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করার ইচ্ছে শক্তিও নেই দলের মধ্যে। সেই ক্ষোভ থেকেই জন্ম নিয়েছিল তৃণমূল কংগ্রেস। 1998 সালে আনুষ্ঠানিকভাবে দল গড়েছিলেন মমতা। তারপর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, রাস্তায় নেমে আন্দোলন, লাঠির আঘাত, রেলমন্ত্রীর দায়িত্ব, বামফ্রন্টের বিরুদ্ধে একক যুদ্ধ, অবশেষে 2011 সালে 34 বছরের বাম শাসনের অবসান। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েই আজ প্রশ্ন উঠছে, তিনি কি আবার কংগ্রেসে ফিরতে চলেছেন? যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, তবুও দিল্লির রাজনৈতিক অন্দরে জল্পনা তুঙ্গে। কারণ ঘটনাগুলো একের পর এক এমনভাবে ঘটছে যা প্রশ্ন তুলতে বাধ্য করছে। বাংলায় রাজনৈতিক সংকট, দলের ভেতরে বিদ্রোহ, বিধায়ক, সাংসদ, কাউন্সিলরদের একাংশের অসন্তোষ। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতায় থাকার কথা, দলীয় বৈঠক করার কথা, কিন্তু তিনি দিল্লিতে। এটাই প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন আরও গুরুত্বপূর্ণ। বহুদিন পর তিনি নিজে উপস্থিত হলেন বিরোধী জোটের বৈঠকে। যে জোট থেকে একসময় দূরত্ব তৈরি করেছিলেন, সেই ইন্ডিয়া জোটের মঞ্চে ফের সক্রিয় দেখা গেল তাকে। আর তারপরই শুরু হলো বৈঠকের পর বৈঠক। প্রথমে সোনিয়া গান্ধীর সঙ্গে একান্ত বৈঠক, তারপর রাহুল গান্ধীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক, আবার সোনিয়ার সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার জল্পনা। প্রশ্ন উঠছে, এত আলোচনা কিসের? 2029 সালে লোকসভা নির্বাচন, নাকি আরও বড় কোনো রাজনৈতিক সমীকরণ? রাজনীতির অঙ্ক বলছে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাংলার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি তৃণমূল কংগ্রেসকে কার্যত অস্তিত্বের সংকটের মুখে ঠেলে দিয়েছে। এটাই জল্পনা রাজনৈতিক মহলে। একসময় যে রাজনৈতিক মহলে যে দলকে অজেয় মনে হতো, সেই দল আজ অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে। দলের ভেতরে নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে অসন্তোষের কথা প্রকাশ্যে এসেছে। বিদ্রোহী শিবিরের দাবি, একাধিক বিধায়ক এবং সাংসদ বর্তমান নেতৃত্বের প্রতি আস্থা হারিয়েছেন। রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবি, এই মুহূর্তে সংখ্যা 64, যাদের সমর্থন রয়েছে, যে বিধায়কদের সমর্থন রয়েছে 64 এবং আরও বাড়ছে। কাল আরও পরিষ্কার বোঝা যাবে, আপাতত 64 জন আছেন। এই সংখ্যা আরও বাড়তে পারে। তবে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের মিশে যাওয়ার বিষয়টা উড়িয়ে দিয়েছেন তিনি। তার মতে, আমরা তো কোথাও যাচ্ছি না। তাহলে কে যাচ্ছে? আমাদের সাংসদরা যাচ্ছে না। লোকসভায় 20 জন সাংসদ যাচ্ছে না। রাজ্যসভায় একজন সদস্য ইতিমধ্যেই পদত্যাগ করেছেন, আর আমি যতদূর শুনছি আরও অনেকে পদত্যাগ করবেন। এই 64 জন বিধায়কও কংগ্রেসে যাচ্ছেন না, সাংসদরা যাচ্ছেন না, বিধায়করা যাচ্ছেন না। যতদূর জানি পুরসভাও যাবে না, জেলা পরিষদও যাবে না। তাহলে যাবে কে? কংগ্রেসের সঙ্গে কোনো মার্জারের প্রশ্নই ওঠে না, একেবারেই ওঠে না। কি বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শুনব। अभी फिलहाल 64 है, 64 एंड रनिंग, 64 एंड काउंटिंग। कल देखा जाएगा, अभी तक फिलहाल 64 है। ये संख्या और भी क्या बढ़ सकती है? हाँ, बढ़ेगा तो जरूर। कम होने का कोई बात नहीं है, आगे जाएगा। और चर्चा चल रही है कि कांग्रेस और टीएमसी शायद साथ में आया कि चर्चा है, तो क्या कहेंगे इस पर? हम लोग तो नहीं जा रहे, तो कौन जा रहा है? एमपी लोग नहीं जा रहे हैं, 20 एमपी लोकसभा का नहीं जा रहे हैं, राज्यसभा का 2 रिज़ाइन कर चुके हैं, और भी रिज़ाइन करेंगे जहाँ तक मैं सुन रहा हूँ। यहाँ 64 एमएलए तो कांग्रेस के साथ नहीं जा रहे हैं, तो एमपी नहीं जा रहे हैं, एमएलए नहीं जा रहे हैं। जहाँ तक मुझे मालूम है, म्यूनिसिपैलिटी भी नहीं जाएगा, जिला परिषद भी नहीं जाएगा, तो कौन जाएगा? हम लोग कांग्रेस के साथ कोई मार्जर का सवाल ही नहीं है, सवाल ही नहीं उठता है कांग्रेस के साथ मार्जर। তবে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সোনিয়া গান্ধীর ঘন ঘন বৈঠক নিয়ে তিনি প্রবীণ কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলছেন, ম্যাডাম সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সোনিয়া গান্ধী এমন একজন ব্যক্তিত্ব যিনি ক্ষমাশীল, দয়ালু, সহনশীল এবং সহানুভূতিশীল। তাই তার সঙ্গে আলিঙ্গন বা সৌজন্য সাক্ষাৎ হওয়াটা স্বাভাবিক বিষয়। এর মধ্যে এত আলোচনা বা বিতর্কের কি আছে? যে পরিবার প্রয়াত রাজীব গান্ধীর হত্যাকারীদের প্রতিও ক্ষমাশীল মনোভাব দেখাতে পেরেছে, সেই পরিবারের মানবিকতার পরিচয় নতুন কিছু নয়। এমনকি রাজীব গান্ধী হত্যা মামলায় দণ্ডিত নলিনীর সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী নিজেও দেখা করতে গিয়েছিলেন। সেই ঘটনাও দেশের মানুষ জানেন। তাই এই পরিবারকে ক্ষমাশীল, দয়াশীল
এবং মানবিক মূল্যবোধে বিশ্বাসী পরিবার বলেই মনে করা হয়। কি বলছেন অধীর চৌধুরী, শুনবো। मैडम सोनिया गांधी से मुलाकात करने गई। मैडम सोनिया गांधी एक उस कद की एक महिला है, क्षमाशील, दयाशील, सहनशील, सहानुभूतिशील। तो उनसे गला मिलने गए, गला मिले, इसमें हर्जा क्या है? अरे जिस परिवार राजीव गांधी के हत्यारियों को, राजीव गांधी के हत्यारियों को पति अपना क्षमा दिखाए, जिस परिवार के प्रियंका गांधी खुद राजीव गांधी के हत्यारे नलिनी के साथ मुलाकात करने गए, उस परिवार क्षमाशील होते हैं, दयाशील होते हैं। मैडम सोनिया गांधी से मुलाकात। যদিও তৃণমূলের আনুষ্ঠানিক অবস্থান সম্পূর্ণ ভিন্ন, দল এখনো দাবি করছে তারা ঐক্যবদ্ধ, কিন্তু রাজনৈতিক বাস্তবতা বলছে ধোঁয়া উঠলে আগুনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এই পরিস্থিতিতেই সামনে এসেছে মার্জার বা সংযুক্তির তত্ত্ব। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে যদি সত্যিই দলের বড় অংশ বিদ্রোহ করে থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে বিকল্প খুব বেশি নেই। একটা পথ হলো আইনি লড়াই, অন্য পথ রাজনৈতিক পুনর্গঠন, আর তৃতীয় পথ কংগ্রেসের সঙ্গে কৌশলগত বা সাংগঠনিক একত্রীকরণ। এই তত্ত্বকে আরো জোরদার করেছে শিবসেনা নেতা সঞ্জয় রাউতের বক্তব্য। তিনি প্রকাশ্যে বলছেন কংগ্রেস থেকে বেরিয়ে আসা দলগুলোর আবার কংগ্রেসে ফিরে যাওয়া উচিত। তার যুক্তি, বিজেপির বিরুদ্ধে শক্তিশালী বিরোধী শক্তি গড়তে হলে বিরোধী ভোটকে একত্রিত করতে হবে। রাউতের বক্তব্য শুধু রাজনৈতিক মতামত নয়, এটা আসলে দিল্লির বিরোধী রাজনীতির একটা বড় অংশের ভাবনার প্রতিফলন। কারণ আজ দেশের আঞ্চলিক দলগুলো একের পর এক সংকটের মুখে, কোথাও দল ভাঙছে, কোথাও নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব, কোথাও সংগঠন দুর্বল হচ্ছে। এই পরিস্থিতিতে জাতীয় স্তরে একটা বড় ছাতার নিচে আসার ধারণাটা নতুন নয়। তবে প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি সেই পথে হাঁটবেন? যারা মমতাকে কাছ থেকে চেনেন তারা বলছেন বিষয়টা এত সহজ নয়, কারণ মমতার পুরো রাজনৈতিক জীবনটাই কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে তৈরি হয়েছে। বাংলায় কংগ্রেসকে দুর্বল করে তবেই তৃণমূল শক্তিশালী হয়েছে। বহু কংগ্রেস নেতা তৃণমূলে যোগ দিয়েছেন, বহু কংগ্রেস ভোটার তৃণমূলের ভোট ব্যাংকে পরিণত হয়েছেন। সেই দলের সঙ্গে আবার এক হওয়া মানে কার্যত নিজের রাজনৈতিক ইতিহাসের একটা বড় অধ্যায়কে অস্বীকার করা। তবুও বাস্তব রাজনীতি অনেক সময় আবেগ মানে না, ক্ষমতার সমীকরণই শেষ কথা বলে। দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে মমতার বৈঠক তাই বিশেষ তাৎপর্যপূর্ণ। সোনিয়া গান্ধী নিজেও বর্তমানে সক্রিয় রাজনীতিতে তুলনামূলকভাবে কম দেখা দেন। তিনি হঠাৎ করে একের পর এক বৈঠক করছেন কেন, প্রশ্নটা উঠছে। আরও তাৎপর্যপূর্ণ হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ। রাজনৈতিক মহলের মতে যদি শুধুই বিরোধী জোটের বিষয় হতো, তাহলে এত ধারাবাহিক বৈঠকের প্রয়োজন পড়তো না। নিশ্চয়ই কোনো বড় রাজনৈতিক বার্তা লুকিয়ে রয়েছে, যদিও উভয় পক্ষই এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো জল্পনাকে স্বীকৃতি দেয়নি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।